মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল, ভোটের অধিকার হরণ করেছিল। আপনারা জানেন যে সেই সময়ে আমরা ওপেনে সেমিনার সিম্পোজিয়াম করতে পারতাম না, শুধুমাত্র একটা দলের পক্ষ থেকেই সবাই কথা বলতে পারত। এই সরকার 9 সালের 8 সালের সেই ভোটের পরে এমনভাবে ইঞ্জিনিয়ারিং করলো, এক এক সময় এক এক ধরনের। 14 সালের ইলেকশনটা হলো, সেখানে কোনো প্রার্থী দিতে দিল না, এমন একটা পরিবেশ তৈরি করলো যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করলো না। সেখানে তারা 153টা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল। পরের টার্মে 18 সালে সবাই যখন নির্বাচনে আসবে, আশ্বস্ত করা হলো যে আপনারা আসেন, এবার ইলেকশনটা খুব ক্লিয়ার হবে। সেটাও আপনারা জানেন। বিরোধী দলের পক্ষ থেকে ডক্টর কামাল হোসেন সাহেব দায়িত্ব নিলেন যে আমি তৎকালীন ওই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করব। কামাল হোসেন সাহেব এসে বললেন যে দেখেন, আমরা দীর্ঘদিন ভোট দিতে পারি না, এবারে আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন, ফজরের নামাজ পড়ে আপনারা সবাই ভোট কেন্দ্রে চলে যাবেন। আর তৎকালীন সেই ফ্যাসিস্টের প্রধানমন্ত্রী তিনি বললেন যে কামাল সাহেব তো বহুদিন পরে ফজরের নামাজ পড়বে, আমি তো তাহাজ্জুদের নামাজ পড়ি। কেমন? উনি তার বাহিনীদেরকে বলে দিলেন যে ফজর পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই, তোমরা তাহাজ্জুদের সময় ভোটের কারবার শেষ করে দাও। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ভোটটা আরো ব্যতিক্রম হয়ে গেল। মানে এক এক বছরে এক এক ধরনের তারা ব্যবস্থা গ্রহণ করেছে। এইবারে তারা কি করলো? আমি ডামি নির্বাচন করলো। তারা তাদের নিজস্ব একটা বিরোধী দল ছিল, আপনার জাতীয় পার্টি। এই জাতীয় পার্টির বিরুদ্ধে এখন কথা উঠছে। এই জাতীয় পার্টি তাদেরকে এই ফ্যাসিস্ট হওয়ার ক্ষেত্রে বড় ধরনের সুবিধা দিয়েছিল। তারা যদি 14 সালে ইলেকশন না করত, তাহলে কিন্তু আওয়ামী লীগ এই ধরনের নির্বাচন করতে পারত না। 18 সালে যদি এই সুবিধা না দিত, দেখেন কত স্বার্থপর মানুষ ছিল। স্বৈরাচার এরশাদ তিনি ঘোষণা দেন কেমন করে যে আমি ক্ষমতায় যাওয়ার জন্য শয়তানের সাথেও যদি জোট করতে হয় সেটা করো। চিন্তা করেন। আর এমন যোগ্য নেতা তার ভাইকে উত্তরসূরি করে গেলেন। তিনি আবার ইন্ডিয়াতে ঘুরে আসার পর বললেন যে আমি ইন্ডিয়া সরকারের আমন্ত্রণে সেখানে গেলাম, অনেকগুলো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার মিটিং হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আমি সেটা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? দেশের স্বার্থে যদি আপনি ভূমিকা রাখেন, অবশ্যই দেশের জনগণকে জানাবেন। বলতে আমি জানাতে পারবো যদি ওনারা অনুমতি দেন। তাহলে কার স্বার্থে উনি গেলেন? কিন্তু বাংলাদেশের স্বার্থে যান নাই, উনি গেছেন ইন্ডিয়ার স্বার্থে। ইন্ডিয়া বলছে মুখ খোলা যাবে না, মুখ খোলে না। ইন্ডিয়ার সকল স্বার্থ সংরক্ষণ করার জন্য যেমন আওয়ামী লীগ অঙ্গীকারবদ্ধ ছিলেন, ঠিক তেমনি ভাবে পোষা বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি এই কাজটা করেছে। এই জন্য এখন আওয়াজ উঠছে যে আওয়ামী লীগকে শুধু ব্যান করলেই হবে না, তাদের দোসর 14 দল এবং জাতীয় পার্টিকেও ব্যান করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, 24-এর ইলেকশনে সে আমি ডামিকেও তারা হার মানায় দিয়েছে। তারা ওই জাতীয় পার্টিকে যে সকল আসন ছেড়ে দিয়েছিল, সেখানেও তারা নিজেরা ডামি প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে হারিয়ে দিয়েছে। এই ধরনের একটা প্রেক্ষাপটে গুম, খুন, আপনার আয়না ঘর,
এই কথাগুলো মানুষ এখন ভুলেই যাচ্ছে। আয়না ঘরে যে কত মানুষ বিলীন হয়ে গেল, দু একজন মানুষ যারা ফেরত আসছে তাদের কাছ থেকে আমরা জানতে পারি, ব্যারিস্টার আরমান, বিবিরা আজমি সহ কিছু আয়নাঘরের বাসিন্দাদের কাছ থেকে লোমহর্ষক সেই কাহিনী আমরা শুনতে পাই। প্রিয় ভাইয়েরা, আমাদের অসংখ্য ভাই এখনো ফিরে আসে নাই। আমাদের আগামরের ছাত্র শিবিরের সভাপতি ছিল হাফেজ জাকির হোসেন, তিনি এখনো ফিরে আসেননি। তবে আইন শৃঙ্খলা রক্ষার সেই গ্রুপে যারা ছিলেন তাদের একজনের কথিত আমরা শুনতে পাই যে হাফেজ জাকিরকে সারা রাত নির্যাতন করার পরে ফজরের যখন আজান হয় ঠিক সেই সময়ে সিদ্ধান্ত আসে যাকে ক্রস ফায়ার দিয়ে দেয়। তো জাকির তখন বলছিল যে আমি একজন কোরআনের হাফেজ, আমার সর্বশেষ একটা অনুরোধ, আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার অনুমতি দেওয়া হোক। কিন্তু তারা সেই কথা শোনে নাই, তাকে গুলি করে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়েছে। কত মায়ের বুক তারা খালি করেছে, কত মানুষের স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনারা তো জানেন যে ক্ষমতা আসার পরপরই বিডিআরের ঘটনা ঘটিয়ে 57 জন সেনা কর্মকর্তাকে তারা শহীদ করে দিল। তাদের টার্গেট হলো যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে কথা বলবে তাদেরকেই শেষ করে দিতে হবে, যেন ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলার মতো কোনো শক্তি না থাকে। একই ঘটনায় তারা শাপলা চত্বরের ঘটনা ঘটিয়েছে। ইসলামের যে শক্তিটা ইন্ডিয়ার স্বপ্ন সাতকে ধূলিসাৎ করার জন্য শাপলা চত্বরে অংশগ্রহণ করছেন, তাদেরকে শেষ করে দিতে হবে। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী কত জঘন্য হলে কিভাবে মিথ্যাচার করতে পারে? বললো শাপলা চত্বরে কোনো মৃত্যুর ঘটনাই ঘটে নাই। কি বলছে কিনা বলেন তো? কোনো ঘটনাই ঘটে নাই। তাহলে কালকে যে শহীদ পরিবারের সদস্যদের চেক প্রদান করলেন সরকার, এটা কিসের ভিত্তিতে করলেন? অধিকারের পক্ষ থেকে বলা হয়েছিল 57 জন না 58 জন, 63 জন মারা গেছে, যে কারণে অধিকারের কর্মকর্তাদেরকে জেলে ভর্তি করে রাখা হলো। বর্তমানে যে একজন উপদেষ্টা আছেন, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান সাহেবও 2 বছরের সাজা নিয়ে উনি জেলে ছিলেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তাহলে গতকালকের অনুষ্ঠান এটা প্রমাণ করে যে শাপলা চত্বরে কি নির্মম ভয়াবহতা সেদিন করা হয়েছিল। আমি নিজে সেটা সাক্ষী। আমি সারা রাত হেফাজতের ভাইদের সাথে ছিলাম। রাত 3:30টার দিকে যখন আইন শৃঙ্খলা বাহিনী আক্রমণ চালায়, এক পর্যায়ে স্টেজের পাশে সাউন্ড গ্রেডে আমি আক্রান্ত হয়ে সেখানে আমি রক্তাক্তভাবে জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এইভাবে এমন কোনো সেক্টর ছিল না যারাই ইন্ডিয়ার প্রতিপক্ষ শক্তি মনে করছে, দেশের স্বাধীনতা মানুষকে নিয়ে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াবে তাদেরকেই তারা দমন করার চেষ্টা করেছে। তারা ইসলামী শক্তি, ইসলামী প্রতিষ্ঠানের উপরে হামলা করেছে। তারা মাদ্রাসাগুলোকে বন্ধ করার চেষ্টা করেছে। তারা বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করার জন্য চেষ্টা করেছে। জামাতের 11 জন নেতা জেলখানায়, কাউকে হত্যা করা হয়েছে, কাউকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে। আল্লাহর অশেষ মেহরবানি, তারা যে বিচারিক হত্যাকাণ্ড করেছে তার প্রমাণ এই জুলাই আগস্ট বিপ্লব না হলে পাওয়া যেত না। জামাতের যে ব্যক্তিটা পিজি হাসপাতাল যখন ভর্তি হয় তখন তার মুখ দিয়ে কত সুন্দর একটা হাসি আমরা দেখতে পেলাম। ঠিক ভর্তি হওয়ার একদিনের মাথায় তিনি চলে গেলেন। আমরা জানতে পেরেছি, নার্স এবং চিকিৎসকদের মাধ্যমে জানতে পেরেছি যে তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে। আমরা আমাদের দেশের সর্বোচ্চ বিচারালয় সহ সকল জায়গায় আমরা পরিষ্কার করে বলেছি যে এই যারা হত্যাকাণ্ড করলো, বিচারিক হত্যাকাণ্ড, এদের সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের
ভিতরে যারা বিচারপতি, যারা আইনজীবী এবং যারা নির্দেশদাতা, সবাইকে এই আইনের আওতায় এনে তাদের বিচার করতে হবে, জাতির সামনে পরিষ্কার করতে হবে। এইভাবে বেআইনি কার্যক্রম করে মানুষ হত্যা করে পার পাওয়া যাবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এই সকল প্রেক্ষাপটেই কিন্তু শুরু হয়েছিল জুলাইয়ের সেই আন্দোলন। জুলাইয়ের আগে এদেশের মানুষ মনে করেছিল এই ফেসিবাদের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। তারা ঘোষণা করেছিল যে 2041 সালে তারা ছেড়ে দিবে। আবার কেউ কেউ বলতেন আমাদের নেত্রী যতদিন বেঁচে আছে ততদিন তিনি প্রধানমন্ত্রী থাকবেন। প্রিয় ভাইয়েরা, এই যে দাম্ভিকতা, বিশেষ করে ছাত্রদের আন্দোলনের প্রেক্ষাপট তিনি কিন্তু তৈরি করে দিয়েছিলেন। একটা মীমাংসিত ইস্যু কোঠার নিয়ে তিনি তো ঘোষণা করেছিলেন কোঠা থাকবে না বাংলাদেশে। এই কথাকে কিভাবে জায়েজ করা যায় সেই জন্য হাইকোর্টে উনি রিট করার জন্য লাগাই দিলেন। আবার বিচারপতিকেও তিনি বলে দিলেন এই রিট তোমরা গ্রহণ করবে এবং আমার আদেশকে বাতিল করে দিবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, নিজের মৃত্যুর পরোয়ানা তিনি নিজেই নিয়ে এসেছেন এবং সেই ঘটনা ঘটলো, ছাত্ররা নেমে পড়লো। তখন উনি কি বললেন যে কত বড় বড় আন্দোলন দেখে দিলাম, বড় বড় রাজনৈতিক দলদেরকে আমি সরাই দিলাম, আর এই সব ছাত্ররা কি করবে? শুধু তুচ্ছ তাচ্ছিল্যই নয়, এই ছাত্রদেরকে তারা রাজাকারী নাতিপুতি বলে আখ্যায়িত করেছে, যে কারণে ছাত্র ছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাত্রে রাস্তায় নেমে আসে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, সেই যে আন্দোলন, আমরা সেদিন ছাত্রীদের সেই ঘোষণা শুনেছি। একজন বোন বলেছিল যে আমাদের পিছনে পুলিশ, পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই, রাস্তা নেই, আমাদের সামনে স্বাধীনতা, আমরা সম্মানজনক মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত আছি। এই জাতিকে কিভাবে সে দমন করবে? যারা সম্মানজনক মৃত্যুবরণ করতে চায় তাদেরকে দমিয়ে রাখা সম্ভব নয়। যদি আপনি ক্ষমা না চান তাহলে আপনারা ডাকসু দেখেছেন, রাকসু দেখেছেন, চাকসু দেখেছেন, জনগণ আগামী নির্বাচনে আপনাদেরকে সেটা দেখাই দেবে ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, যাদের জন্য চক্ষু দেখলেন, যে জুলাই যোদ্ধাদের কারণে ইন্ডিয়া থেকে আপনাকে ফেরত আনা হলো, আর সেই জুলাই যোদ্ধাদেরকে আজকে আপনি আওয়ামী ওই ফ্যাসিস্টদের সাথে তুলনা করেন, এই জাতীয় কথা আপনার মুখ থেকে শোভা পায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের জনগণ খুবই সচেতন। বাংলাদেশের জনগণকে বোকা ভাববেন না। বাংলাদেশের জনগণ আপনাদের কথায় আসে নাই, ওই ছাত্রদের কথায় নেমেছিল যে ফ্যাসিস্টকে বিদায় না করলে দেশের উন্নয়ন হবে না। দেখেন, মেগা মেগা প্রজেক্ট, মেগা মেগা চুরি, ঠিক বলছে কিনা বলেন? মেট্রো রেল নিয়ে তিনি মায়া কান্না করলেন। মেট্রো রেল এত সুন্দর প্রজেক্ট,